জুলাই গণহত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ চেয়ে আদালতকে আবেদন জানিয়েছেন আইনজীবী জেরাই খান পান্না। তবে বিষয়টি আমলে নেননি আদালত। তার পক্ষে আবেদনটি ট্রাইব্যুনালে জমা দেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বোন আইনজীবী নাজনীন নাহার। মঙ্গলবার দুপুর 12টায় জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দুটি মামলার সাক্ষ্য গ্রহণের পূর্বে আবেদনটি করেন আইনজীবী নাজনীন নাহার। জবাবে আদালত জানায় ইতোমধ্যে হাসিনার আইনজীবী নিয়োগ হয়ে গেছে, তাই এখন বিষয়টি অপ্রাসঙ্গিক। এরপর সাভারে ইয়ামিন হত্যা মামলায় 15 আসামির 7 জনকে আদালতে তোলা হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও 1 মাস সময় চেয়েছে প্রসিকিউটররা। প্রতিবেদন জমা দেওয়া হবে 14 সেপ্টেম্বর। অন্যদিকে 2013 সালে শাপলা চত্বর মামলার 21 জন আসামির মধ্যে গ্রেপ্তার 4 জনকে আদালতে তোলা হয়। তদন্ত প্রতিবেদন জমা হবে আগামী 12 নভেম্বর। কিন্তু ইন্টেনশনটা ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি। উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই, এটুকুই বলেছেন। 4 উইক সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে। অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর MH তামিম। জনাব তামিম, আপনাকে স্বাগত। আজকে একটা বিষয় বেশ আলোচনা এসছে, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছেন একজন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না। এই বিষয়টা একটু জানতে চাই, এতদিন পরে তিনি কেন আইনজীবী হতে চেয়েছেন বা কি সিদ্ধান্ত আসলো? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু থেকেই আপনাদের মাধ্যমে জাতিকে প্রত্যেকটা ডেট এবং প্রত্যেকটা ঘটনা জানিয়ে আসছি। কবে তদন্ত শুরু হলো, কবে তদন্ত প্রতিবেদন দাখিল হলো, কবে ফরমাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে মামলা শুরু হলো, এরপরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো। পলাতক আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটা নির্ধারিত তারিখ ছিল, ওনারা সেই তারিখেও আসলেন না। তারপরে পত্রিকায়, 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো তাদেরকে হাজির হওয়ার জন্য। এরপরও যখন ওনারা আসলেন না, নেক্সট একটা ডেট ফিক্স করা হলো টু এঙ্গেজ দি স্টেট ডিফেন্স কাউন্সিল। এরপরে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একজন আইনজীবী যিনি বেশ সিনিয়র, তাকে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করা হলো। এরপরে এই মামলার 5টি সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। এরকম একটা স্টেজে এসে কেউ যদি ট্রাইব্যুনালে এইরকম প্রার্থনা করে, যেটা আজকে উনি করেছেন, ট্রাইব্যুনাল শুনে বলেছেন যে এই স্টেজটা পার হয়ে গেছে, একজনকে স্টেট ডিফেন্স এঙ্গেজ করা হয়েছে, উনাকে আমরা এখন কেন বাদ দিব, অথবা উনাকে বাদ দেওয়ার তো কোনো প্রসিডিউর বা আইনগত কারণ, অথবা যিনি এই আবেদন করছেন সেই আবেদন করার আইনগত কোনো এখতিয়ার নাই। আমাদের এখানে প্রসিডিউর হলো, ট্রাইব্যুনালে একটি স্টেট ডিফেন্স কাউন্সিল প্যানেল সেই আগে থেকেই আছে। 2010 সালে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে কিছু স্টেট ডিফেন্স কাউন্সিল আছেন যারা কাজ করছেন। আবার 24 সালের পরে কয়েকজন আইনজীবী ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে তাদের সিভি জমা দিয়ে স্টেট ডিফেন্স হওয়ার জন্য আবেদন করেছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং ট্রাইব্যুনালের জাজেসরা ওই আবেদনের মধ্য থেকে একজনকে বাছাই করেছেন। সেখানে যিনি এখন আবেদন করেছেন জেরাই খান পান্না সাহেব, ওনার কোনো আবেদন ছিলেন না। মিস্টার তামিম, একটা বিষয় সেটা হচ্ছে, এই ক্ষেত্রে তো প্রসিকিউশনেরও কিছু করার নেই, পুরো বিষয়টা ট্রাইব্যুনাল দেখে। আপনারা প্রসিকিউশন যেহেতু একটা পক্ষ, একই সাথে শেখ হাসিনার পক্ষে নতুন করে একজন আইনজীবী হতে চেয়েছেন এতদিন পরে, এটাকে কি আপনারা খুব স্বাভাবিকভাবে দেখছেন? জি, আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি যে কোনো সুনির্দিষ্ট আসামির পক্ষে অথবা কোনো সুনির্দিষ্ট মামলায় কেউ যদি এঙ্গেজড হতে চায়, ধরে নিতে হবে যে উনার এখানে কোনো ইন্টারেস্ট আছে। আর আমি একজন আইনজীবী হিসাবে মনে করি যে উনি যার পক্ষে এখানে এঙ্গেজড হতে চাচ্ছেন, প্রথম আইনি দায়িত্ব হলো উনাকে পরামর্শ দেওয়া, ট্রাইব্যুনালে হাজির হয়ে ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হওয়া। তখন উনাকে কেন, উনার ইচ্ছা মতো যে কোনো আইনজীবী এঙ্গেজ করে ট্রাইব্যুনালে লড়াই করতে পারবেন। কিন্তু পলাতক থেকে কারো পক্ষে আইনি সহযোগিতা দেওয়ার জন্য এটা কেউ নিজে চাইতে পারে না, এটা ট্রাইব্যুনালের পক্ষ থেকে যাকে করা হবে। উনি যদি এই স্টেজ আসার আগে ট্রাইব্যুনালে এই প্রার্থনা করতেন বা ওনার আবেদন জমা দিতেন, তাহলে হয়তো ট্রাইব্যুনাল বিবেচনা করতো। এটাই ট্রাইব্যুনাল আজকে ওপেন কোর্টে বলেছেন যে আপনি ট্রেন মিস করেছেন, আপনি ইন টাইমে আসলে এটা পেতেন। কিন্তু ট্রাইব্যুনাল আরো একটা বলেছেন যে আপনার এই আবেদনটা আপনি রেজিস্ট্রার অফিসে রেখে যান, ভবিষ্যতের কোনো মামলায় যদি আপনি স্টেট ডিফেন্স হতে চান আমরা সেটা দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু উনি সুনির্দিষ্ট করে বলেছেন যে উনি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলারই আইনজীবী হতে চান, অন্য কোনোটার না।
তার মানে ওনাকে একটা পথ খোলা রাখলো, ভবিষ্যতে অন্য মামলা স্টেট ডিফেন্সের দরকার হলে তাকে সেখানে নিয়োগ দেবে। আরেকটা বিষয়, শেখ হাসিনার পক্ষে এখন যিনি মামলা লড়ছেন আমির হোসেন, আমরা দেখেছি 5টা সাক্ষ্যতে উনি বেশ ভালোভাবেই কিন্তু জেরা করেছেন আসামিদের, সাক্ষীদেরকে। ট্রাইব্যুনাল তার প্রশংসাও করেছে, কিন্তু তারপরেও তাকে নিয়ে নানান সমালোচনা কিন্তু আমরা দেখি। এগুলো আপনাদের নজরে আসে কিনা বা এগুলো গুরুত্ব দেওয়ার মতো কিনা? জি, যেহেতু উনি ডিফেন্স কাউন্সিল মানে একটা পক্ষ, প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা শুধু কোর্টে যে ঘটনাটা ঘটে সেটা আপনাদেরকে জানাতে পারি, আমাদের অভিমত অথবা মতামত আমরা দিতে পারি না। উনার ব্যাপারে এতটুকুই বলতে চাই যে উনি যতটুকু দেখেছি উনি প্রায় 40 বছর এই আইন পেশায় নিয়োজিত আছেন, অতএব আমরা ধরেই নিতে পারি। এবং উনি ট্রায়াল কোর্টে মানে জজ কোর্টে ওনার আইনগত পেশা পালন করেছেন, স্বাভাবিকভাবেই উনি এই আঙ্গিনে ওনার অভিজ্ঞতা গ্যাদার করেছেন, সেই অভিজ্ঞতার আলোকে উনি ট্রাইব্যুনালে ওনার পারফর্ম করছেন। একটা ছোট্ট করে উত্তর জানতে চাইবো, অনেকে বলেন যে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয় একটু দুর্বল আইনজীবী দেখে, আসলে কি ঘটনাটা সত্য, যাতে সহজে পার পাওয়া যায় এরকম কিছু বিষয়টা? জি হ্যাঁ, এর জন্য যেহেতু এটা একটা পাবলিক ট্রায়াল, এখানে আপনারা মিডিয়ার কর্মকর্তারা, মিডিয়ার কর্মীরা সকলেই ট্রাইব্যুনালের এজলাস রুমে উপস্থিত থাকেন। আসামি পক্ষ যারা উপস্থিত আছে তাদের রিলেটিভসরা থাকে, তাদের আইনজীবীরা থাকে। আপনারা নিজেরা দেখেছেন যে উনার পারফরমেন্সটা কেমন হচ্ছে, আপনারাই এটা বলবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই না। আপনারা ট্রাইব্যুনালে তার যে পারফরমেন্স দেখেছেন সেই অনুযায়ী আপনারা কথা বলতে পারেন। আমরা ট্রাইব্যুনালে দেখেছি, ট্রাইব্যুনাল তার প্রশংসা করেছে, এরকম আমি নিজেও সেখানে উপস্থিত আমরা দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক জিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ আজ। সোমবার সাক্ষী দিয়েছেন শহীদ আনাসের বাবা। মঙ্গলবার এই মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর 4 আসামি এখনও পলাতক। গত 21 এপ্রিল এই মামলায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে 14 জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে ও সাভারের ইয়ামিন হত্যা মামলায় জাকির হোসেন বা মামা জাকির সহ 5 জন আসামিকে আজ আনা হয়েছে ট্রাইব্যুনালে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন দলটির নেতা তানভীর সিরাজ। এতে দলের মানহানির জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন বাসন থানার সভাপতি তানভীর সিরাজ। পরে আদালত মামলার আবেদন আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। দলের নির্দেশে এই মামলা করেছেন উল্লেখ করে তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। অথচ এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেরেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি আমাদের সাথে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে, একটু জানতে চাই যে সেই ফেসবুকের যে পোস্টটি সেটিও নিশ্চয়ই আদালতে জমা হয়েছে বা মামলার সাথে আছে, সেখানে কি ছিল, সরাসরি বিএনপির নাম উল্লেখ ছিল কিনা, একই সাথে আজকে আদালতে কি হলো? দেখুন, সার্জিস আলমের ফেসবুক পোস্টের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেখানে বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে ওই পোস্টে বিএনপির চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এরকমটি দাবি করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তারা মনে করছেন যে এই যে ঘটনাটি ঘটেছে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড, এর সাথে বিএনপির দূরতম কোনো সম্পর্ক নেই বা চাঁদাবাজির সাথে জড়িত কেউ এর সাথে ছিল না বিএনপির নেতাকর্মী কোনো পর্যায়ের। এবং যেই ঘটনাটি ঘটেছে সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা, শুধুমাত্র আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের যে কুপানো ভিডিও সেটি ধারণ করতে গেলে তার উপর সন্ত্রাসের চড়াও হয় এবং এক পর্যায়ে তাকে কুপিয়ে চান্দনা চৌরাস্তা লাগে কিন্তু
হত্যা করে এবং এর সঙ্গে বিএনপির রাজনীতির সাথে কেউ আসলে জড়িত নয়, এরকমটি বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন এবং তারা এই বিষয়টি নিয়ে পুলিশ কমিশনার যে রেফারেন্স সেটি টেনেছেন। এখানে বলে রাখি যে পুলিশ কমিশনার গত শনিবার যে ব্রিফিং করেছিলেন সেখানে তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই, শুধুমাত্র সন্ত্রাসীরা বাচ্চা নামে একজনকে কুপিয়েছিল, সেই কুপানো ভিডিও আসাদুজ্জামান তুহিন ধারণ করতে গেলে তাকে হত্যা করা হয় বলে এখানকার পুলিশ কমিশনার বলেছিলেন এবং বলেছিলেন যে এই ঘটনায় বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। এই বিষয়টি বিএনপি নেতারা উল্লেখ করে মামলা দায়ের করেছেন এবং বলছেন যে এনসিপির যে মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপিকে জড়িয়ে যে অপপ্রচার চালিয়েছে এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনে দলের নেতিবাচক প্রভাব পড়বে জনগণের কাছে, এই ধরনের আশঙ্কা থেকেই দলের নির্দেশে বাসন থানা বিএনপির যিনি সভাপতি তানভীর সিরাজ তিনি বাদী হয়ে মামলাটি করেছেন এবং এর জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং এখানে তিনি বলেছেন যে তিনি যে মামলাটি দায়ের করেছেন এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং তিনি ন্যায় বিচার পাবেন। আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে রাজধানী পুত্রাজয়ায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়। এ সময় মালয়েশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রোহিঙ্গা ইস্যু ও জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, অর্থনীতিসহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনুস। বাংলাদেশ এখন অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মালয়েশিয়ার সাথে আমরা 5টি সমঝোতা স্মারকে সই করেছি। এর মাধ্যমে প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়বে। এখন নির্বাচনের জন্যও সম্পূর্ণ প্রস্তুত আমরা। রোহিঙ্গা সংকট নিরসনে পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়াকে বিশেষভাবে অনুরোধ করেছি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের বিভিন্ন সমস্যা মোকাবিলায় মালয়েশিয়া পাশে থাকবে জানান তিনি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া। এছাড়া বাংলাদেশে যেন শান্তি বজায় থাকে সেজন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। এর আগে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পৌঁছালে অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেয়া হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা। 18 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। আর মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ 19 আগস্ট বিকেল 3টা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। পাশাপাশি ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার 39,775 জন। এর মধ্যে ছাত্রী 18,902 জন এবং ছাত্র 20,873 জন। সকল সংগঠনগুলো
সমানভাবে তাদের প্রচার প্রচারণা করবে এবং তাদের পক্ষে ছাত্রছাত্রীরা থাকবে, তারা নির্ভয়ে ভোট দিবে। আর এবার সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে হলে কোনো নির্বাচন হচ্ছে না। 18টা হলকে 6টা কেন্দ্রে বাইরে নিয়ে এসে আমরা ভোট কেন্দ্র স্থাপন করেছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আমরা সরাসরি যাব তার কাছে। আনোয়ার সাদাত, এখন পর্যন্ত সকাল থেকে মানে কারা কারা মনোনয়নপত্র কিনেছেন, বিশেষ করে একটু পরিচিত মুখ কারা রয়েছেন ছাত্র নেতাদের? নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, ইতিমধ্যে কিন্তু মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে আজ সকাল 10টা থেকে। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচনের যে উত্তেজনা সেটা কিন্তু খুব একটা খেয়াল করা যায়নি। সেটি যে ডাকসুর কেন্দ্রীয় সংসদ, সেখানেও সিনেট ভবনে যেখান থেকে মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে, সেখানেও কিন্তু সেরকম শিক্ষার্থীদের যে একটা চাপ সমাগম সেটাও যেমন খেয়াল করা যায়নি। আমরা এখন আছি জগন্নাথ হল। এই জগন্নাথ হল কিন্তু বেশ বড় এবং অনেক শিক্ষার্থীদের সমাগম। এখানেও কিন্তু আমরা সে ধরনের কোনো যে শিক্ষার্থীদের মধ্যে চাপা গুঞ্জন, উত্তেজনা, আয়োজন কিংবা তাদের মধ্যে নির্বাচনকে নিয়ে আলোচনা, সে ধরনের কোনো দৃশ্য লক্ষণ বা তাদের সাথে কথা বলেও কিন্তু তাদের মধ্যে সে ধরনের উত্তেজনা আমরা দেখতে পাইনি। তবে হলগুলোতে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এই জগন্নাথ হল সহ আরও বেশ কয়েকটি হল ঘুরে দেখেছি যে প্রত্যেকটি হলেই কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, মানে একটি রুম কক্ষ নির্ধারণ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে, যেখান থেকে হল সংসদের জন্য শিক্ষার্থীরা সেখান থেকে মনোনয়ন ফর্ম নিবেন এবং জমা দেবেন। এখানেও কিন্তু যথারীতি সিনেটের মতো, মানে কেন্দ্রীয় ডাকসুর মতোই সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া আমরা প্রত্যেক হলের বাইরে কিন্তু সেই সব শিক্ষার্থীদের মানে ভোটার তালিকা যে প্রণয়ন করা হয়েছে এবং সেটি কিন্তু হলের বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে, যে কারা কারা হলে মানে ভোটার তালিকায় নাম আছেন, ছবি সহ এই ধরনের প্রচারণা এবং কার্যক্রম কিন্তু কেন্দ্র সহ সকল হলগুলোতেই আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীদের এখানে অংশগ্রহণ উপস্থিতি কম। আমরা এখন পর্যন্ত যে 4-5টি হলে গিয়েছিলাম খোঁজ নিতে, আমরা সেখানকার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি যে কোনো হলেই এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কোনো মনোনয়ন ফর্ম এখন পর্যন্ত সংগ্রহ করেননি। তবে কেন্দ্রীয় পর্যায়ে মানে ডাকসু নির্বাচনের জন্য এখন পর্যন্ত 4 জন। অন্যান্য হলের খবর কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আরো 16-17টা হল আছে। আসলে আমরা 17টা হলেই আজকে বা এর মধ্যে ঘোরার সুযোগ হয়নি। আমরা এখন পর্যন্ত যে 5-7টি হলে ঘুরেছি, সেই সব হলগুলোতে কিন্তু আমরা এরকম একটি মন্থর অবস্থা দেখেছি, যেখানে এখনো নির্বাচন কেন্দ্রিক যে উত্তেজনা সেটি শুরু হয়নি। রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাহেব, আপনাকে ধন্যবাদ। মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে খুব একটা সাড়া এখনো মেলেনি, তাই বলছিলেন আপনি। ধন্যবাদ। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমান কোকর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় জানিয়ে রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ পালালেও কালো টাকা ও অবৈধ অস্ত্র দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে। জনতার আদালত সবার ওপরে, তারা ফ্যাসিবাদের চূড়ান্ত বিচার করবে। আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন উল্লেখ করে রিজভী বলেন, দেশের সুস্থ স্বাভাবিক রাজনীতি থাকলে তার এমন অকাল মৃত্যু হতো না। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে তার দায় দেনা। যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটনের প্রশাসকেরা সাইফুজ্জামানের সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। এতে বলা হয়, সাইফুজ্জামানের মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে। কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাজ্যে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হতো। এর মধ্যে লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণ পূর্বের বিভিন্ন
বিভিন্ন শহরে থাকা আবাসিক ভবন রয়েছে। দেশটিতে তার বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট সহ ৩ শতাধিক সম্পত্তি রয়েছে। সেগুলোর মূল্য ১৭ কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক, জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে জানান তিনি। সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের জেলা ও বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এসব কথা বলেন সংস্থার চেয়ারম্যান। মঙ্গলবার সকালে রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনার বিরুদ্ধে 6টি দুর্নীতির মামলার তদন্ত করছে দুদক। দ্রুত এসব তদন্ত শেষ করা হবে জানান চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। অন্তর্বর্তী সরকারের 8 উপদেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক। দুর্নীতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন দুদক চেয়ারম্যান। অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। সমাজের সর্বস্তরে দুর্নীতি বন্ধে সবার সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার সহ 9 দফা দাবি 72 ঘন্টার মধ্যে মানার দাবি জানিয়েছে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে মাইলস্টোন স্কুলের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। যুদ্ধবিমান বিধ্বস্তের 3 সপ্তাহ পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুলের প্রধান ফটকের পাশে মানববন্ধনে অংশ নেন দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা। কর্মসূচির শুরু থেকে স্লোগানে মুখর হয় পরিবেশ। মানববন্ধনে 9টি দাবি তুলে ধরা হয়, যার মধ্যে যুদ্ধবিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, দুর্ঘটনার দিনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ অন্যতম। স্কুলে না গেলে কর্তৃপক্ষ জরিমানা ও ফেল করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। প্রতিষ্ঠান থেকে এরা হুমকি দিচ্ছে, লিটারালি ফোন দিয়ে তারা হুমকি দিচ্ছে। এই যে বাচ্চাগুলো যাচ্ছে এরা কিন্তু মনে খুশি মনে যাচ্ছে না, এদেরকে জোর করে নেওয়া হচ্ছে যে পরীক্ষা ফেল করে দেওয়া হবে, 500 টাকা করে এদেরকে জরিমানা দেওয়া হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ এবং মাইলস্টোন স্কুলের প্রধান শিক্ষিকাকে অপসারণের দাবি জানানো হয় কর্মসূচিতে। 72 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। 23 জন বাচ্চা মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, 3 জন অভিভাবক মারা গেছে, 1 জন আয়া মারা গেছে, 2 জন শিক্ষক মারা গেছে, যারা নিহত আহত হয়েছে। সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। খাদিজা মিসকে 72 ঘন্টার মধ্যে স্কুল থেকে অপসারিত করতে হবে। 3 ঘন্টার মানববন্ধনে অভিযোগ করা হয়, সরকারের পক্ষ থেকে এখনো হতাহতদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করা হয়নি। এমন একটা ঘটনার পরও সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা স্টেন্টের নতুন দাম কার্যকর হবে 1 অক্টোবর থেকে। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায় 3টি কোম্পানির 10টি ডিভাইসের দাম কমানো হয় 3,000 থেকে 88,000 টাকা পর্যন্ত। হাসপাতালের সার্ভিস চার্জের 5% ধরেই স্টেন্ট মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 3 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি স্মারকের মাধ্যমে হার্টের স্টেন্টের মূল্য পুনর্নির্ধারণ করে দাম কমানোর বিষয়টি জানায়। আমদানিকৃত স্টেন্ট বর্তমানে নতুন দামে প্রতিষ্ঠান ভেদে খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গুতে দ্বিতীয় কিংবা তৃতীয়বার আক্রান্ত হওয়ায় রোগীর জটিলতা বাড়ছে। ডেঙ্গুর ধরনের পরিবর্তনের কারণে রক্তক্ষরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এমনকি কিডনির জটিলতা দেখা দিতে পারে। অনেককে আইসিইউতেও ভর্তির প্রয়োজন হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
তাই যারা একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসিইউ এর সামনে অপেক্ষা করছেন বরগুনার বাসিন্দা তারেক। ডেঙ্গু আক্রান্ত খালার শারীরিক জটিলতা দেখা দিলে গত বৃহস্পতিবার আইসিইউতে নিতে হয়। এই হাসপাতালের আইসিইউতে অনেকেই রয়েছেন যারা দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত। তার শ্বাসকষ্ট হইতেছিল, প্লাস হচ্ছে বুকে প্রচুর পরিমাণ ব্যথা করতেছিল এরকম বলতেছিল, আর ডায়রিয়ার সমস্যাটা ছিল। তো তিনটা সমস্যা নিয়েই তাকে আইসিইউতে শিফট করা হয়। ওর অবস্থা দিন দিন খুব ক্রিটিক্যাল হচ্ছিল, তখন ওকে আইসিইউতে শিফট করা হয়। পরে 4 দিনের দিন আইসিইউ থেকে আবার বেডে দেওয়া হয়। ডেঙ্গু পজিটিভ নিয়ে আমি ডিএনসি হসপিটালে আমার মাকে ভর্তি হয়েছি। সিরিয়াসলি অবস্থা ছিল, মায়ের ডায়াবেটিস রোগী, প্রস্রাব ইনফেকশন হয়েছে, তারপর আপনার ডায়াবেটিস বেড়ে গেছে। চিকিৎসকরা জানান প্রথম সংক্রমণে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, দ্বিতীয়বার আক্রান্ত হলে আগের অ্যান্টিবডি কাজ করে, এতে প্রায় জটিলতা তৈরি হচ্ছে। পেশেন্টের ক্ষেত্রে নানান রকম সিমটম তৈরি হয়, যেমন প্লাজমা লিকেজ, কারো কারো ব্লিডিং হয়, বেশি হয়, মানে সব কিছুই তার ইমিউনোলজিক্যাল রিয়াকশনের জন্য হয়। প্রথমবারেও হতে পারে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে তখন ঝুঁকিটা আরও অনেক বেশি। যখন সেকেন্ড টাইম অ্যাটাক করে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি অন্য ভেরিয়েন্টে হয় তাহলে কিন্তু এটা ইট মে বি মোর ডেঞ্জারাস, এবং এইসব কেসে কিন্তু বেশি ক্রিটিক্যাল হয়। তখন আমাদের অন্য ভেরিয়েন্টে আক্রান্ত হয়, তখন কিন্তু এই অ্যান্টিবডি কিন্তু ওই ভাইরাসটাকে রিকগনাইজ করতে পারে, কিন্তু ফুলি রিকগনাইজ করতে পারে না। যখন সে ফুলি রিকগনাইজ না করতে পারে তখন কি অ্যান্টিবডি ওভার রিয়েক্ট করে। চিকিৎসকরা বলছেন অনেকেই মনে করেন একবার ডেঙ্গু হলে আর এ রোগ হবে না। এ ধারণা একেবারেই ভুল। ডেন 1, 2, 3, 4 যে মানুষটা একবার আক্রান্ত হয়েছেন উনি কিন্তু একটা সেরোটাইপে আক্রান্ত হয়েছেন, ধরেন 1 দিয়ে আক্রান্ত হয়েছেন, তার আরও 3 বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে, 2, 3, 4 দিয়ে। তো উনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ভালো হয়ে গেছেন, তার যে অ্যান্টিবডিটা গ্রো করেছে সেটা 1-এর বিরুদ্ধে, ফলে 1 দিয়ে উনি আরেকবার আক্রান্ত হবেন না। ডেঙ্গুতে বেশি ঝুঁকিতে থাকে শিশু, গর্ভবতী নারী এবং অন্য রোগে আক্রান্ত বয়স্করা। তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাথরখেকোদের বাধাহীন লুটপাটে এখন বিরান ভূমি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। গত 1 বছরে দিনে রাতে পাথর চুরির ফলে এলাকাটি এখন ধুধু বালুচর। পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে পর্যটন কেন্দ্রটি ধ্বংসের পাশাপাশি অন্তত 200 কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা। সবুজ পাহাড়ের মাঝে সারি সারি পাথরের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা, যেখানে শরীর ভিজিয়ে প্রশান্তি খুঁজে নিতেন নানা বয়সী মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 1 বছরে বাধাহীন পাথর লুটপাটের কারণে এখন বিরান ভূমি এই পর্যটন কেন্দ্র। পুরো এলাকা পরিণত হয়েছে ধুধু বালুচরে। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। প্রশাসনের কোনো ভূমিকা নাই। এতগুলা পাথর 1-2 দিনে কিভাবে এতগুলো নিয়ে যায় মানুষ? ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা নিয়ে প্রকাশ্যে লুট হচ্ছে পাথর, যত্রতত্র চলছে খোরাখুরি। পরিবেশবাদীদের অভিযোগ, পাথর লুটপাট ও পর্যটন কেন্দ্রটি ধ্বংস করা হলেও নেই কোনো নজরদারি। আমি সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। তবে প্রশাসনের দাবি, এই পর্যন্ত বিভিন্ন সময়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে 15টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। বারবার অভিযানের পরও ঠেকানো যাচ্ছে না এই অপতৎপরতা। বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। মানুষকে এইসব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি। গত 1 বছরে সাদা পাথর এলাকা থেকে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিচু এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে কিছু এলাকায় ফসলি জমি এবং বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। পানি প্রবাহের চাপ অব্যাহত থাকলে সন্ধ্যার মধ্যেই বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী 3 দিন ধরে এই অঞ্চলে ভারী বর্ষণ এবং উজানের ঢলের সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা ও ধরলার পানি বেড়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড। এক সপ্তাহ পর রাঙামাটির কাপ্তায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি গেট বন্ধ করা হয়েছে। হ্রদের পানির উচ্চতা কমায় সকালে গেটগুলো বন্ধ করা হয়, জানান জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গত 5 আগস্ট কাপ্তাই বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জলকপাট সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। বর্তমানে পানি দ্রুত কমতে থাকায় গেটগুলো বন্ধ করা হয়েছে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। ভোগড়া বাইপাস এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পুলিশ বলছে, ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনস লিমিটেড কারখানা শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কাজে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এক পর্যায়ে সকাল 9টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে সকাল 10টার পর স্বাভাবিক হয় যান চলাচল। শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে 6 দিন পর দগ্ধ আরও একজন মারা গেছেন। ফারুক হোসেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের। একই হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকা 6 জেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় 4 জনকে পাঠানো হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এর মধ্যে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। অবশেষে হাতি রক্ষায় প্রথমবারের মতো নেওয়া হলো প্রকল্প। আহত হাতির চিকিৎসার জন্য সিলেট, শেরপুর, চট্টগ্রাম ও রাঙামাটিতে হবে হাসপাতাল। আর ব্যক্তি পর্যায়ে থাকা হাতি বাঁচাতে কক্সবাজার চুন্তি বনে গড়ে তোলা হবে অভয়াশ্রম। সম্পূর্ণ সরকারি অর্থায়নে 39,94 লাখ টাকার এই প্রকল্প চলতি বছর থেকে শুরু হয়ে শেষ হবে 2028-এর জুনে। দেশের সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী হাতি। রাঙামাটির কাঁচালং ও কাপ্তাই বনাঞ্চলে হাতির আবাস। বনভূমি জুড়ে খাবার সংকট থাকায় হাতির দল প্রায় চলে আসে লোকালয়ে। এতে স্থানীয়দের হামলায় হাতি ও মানুষের সংঘাত বাড়ছে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও শেরপুরে গেল 1 বছরে 22টি হাতি মারা গেছে। এদিক দিয়ে হাইটা ভাঙ্গে চলে গেছে। ওরা যখন ওই সুর দিয়ে আক্রমণ করে ভাঙে, তখন আমরা ওইটা পাই, মানে ঘর থেকে শব্দ পাই যে ওই হাতি আসছে। বাঁশি বাজায়, এই শব্দ করে মানুষ চিল্লাফালা করলে দেখতেছে হাতি চলে যায়। হাতি সংরক্ষণে প্রথমবারের মতো প্রকল্প হাতে নিয়েছে সরকার। সেখানে চট্টগ্রাম, রাঙামাটি, সিলেট, শেরপুরে হবে হাসপাতাল, হাতির খাবার উপযোগী গাছের বনায়ন, 30টি লবণের সল্ট লিক, 40টি জলাধার গড়ে তোলা হবে বন জুড়ে। এই প্রকল্পটা 3 বছরের জন্য। এই প্রকল্পের প্রকল্প মূল্য হলো 39,93 লক্ষ টাকা। নিঃসন্দেহে ভালো ইনিশিয়েটিভ। যদি কমিউনিটি এবং বন বিভাগ পজিটিভলি চেষ্টা করে, তাহলে হাতি অন্তত যে পরিমাণ সময় আমাদের দেশে থাকবে বলে অনেকে ধারণা করে, তার চেয়ে অনেক বেশি সময় আমরা টিকিয়ে রাখতে পারব। মুঘল থেকে ব্রিটিশ আমলের রাজা বাদশারা ব্যবহার করতেন হাতি। কাজে এসেছে বনের গাছের গুড়ি টানতেও। এরপর আসে সার্কাস। এখন ব্যক্তি পর্যায়ে হাতি দিয়ে করা হচ্ছে চাঁদাবাজি। তাই পোষা হাতি বাঁচাতে একটি অভয়াশ্রম গড়ে তোলা হবে কক্সবাজারের চুনুতি বনে, যার আয়তন হবে 10 একর। নেচারের কাছাকাছি হবে, কিন্তু নেচার না,
আবার ক্যাপটিভিটিতেও না। হাতি যেন বুঝতে পারে যে আমি জেলখানায় নেই, আমি আমার মুভমেন্ট করতে পারছি, আমি প্রকৃতি থেকেও খাবার নিতে পারছি, আমি আবার সাপ্লিমেন্টারি ফুডও পাচ্ছি, এটা যেন হাতি মনে করে। এই ধরনের যদি ওই ব্যক্তি পর্যায়ে যেগুলো হাতি আছে সেগুলো সারা দেশ থেকে কালেক্ট করে ওইখানে যদি আমরা রাখতে পারি সবচেয়ে বেস্ট হয়। দেশে হাতি চিকিৎসা ও ব্যবস্থাপনায় অভিজ্ঞ জনবলের অভাব রয়েছে, তাই হাতি সংরক্ষণ প্রকল্পে দেশি বিদেশি অভিজ্ঞদের যুক্ত করার পরামর্শ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রতিহত করতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত এসআই আবু সায়েদ রানাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, সোমবার রাত 12টার দিকে বন্দর ঈশান মিস্ত্রি হাট এলাকায় সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন বন্দর থানার এসআই আবু সায়েদ রানা। পরে রাতভর অভিযান চালিয়ে 18 জনকে গ্রেপ্তার করা হয় ও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাইনিজ কুড়াল, দা, শাবল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদেরকে ধাওয়া দেওয়ার পর সাথে সাথে তারা অতর্কিতভাবে তাদের হাতে চাপাতি, সোরা এগুলো ছিল, অস্ত্র ছিল। তারা আমাদের একজন সাব ইন্সপেক্টর আবু সাইদ রানা তার উপরে অতর্কিত আক্রমণ করে। আর আমরা রাতে সারা রাত আমরা অপারেশন পরিচালনা করেছি। অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আর এর সাথে শেষ করছি আজকের বিউতিন সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব ও এক্স অ্যাকাউন্টে আরও বিস্তারিত সংবাদ রয়েছে।